তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের DSCC 7 পেপারটি অর্থাৎ সুলতানি যুগের ভারতের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, ফিরোজ শাহ তুগলক দিল্লির সুলতানি সাম্রাজ্যের পতনে কি ভূমিকা বা কি দায়িত্ব তিনি নিয়েছিলেন, এই প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব। আলোচনা শেষে এর অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরবো। ফিরোজ শাহ তুগলক থেকে প্রথম যে ইম্পর্টেন্ট প্রশ্নটি সেটি হচ্ছে ফিরোজ শাহ তুগলকের জনহিতকর কার্যাবলী, যেটি এর আগে আমি একটি ভিডিও ক্লাসে তোমাদের সামনে তুলে ধরেছি। এখন আলোচনা করব আমরা দিল্লির সুলতানি সাম্রাজ্যের পতনে ফিরোজ শাহ তুগলকের দায়িত্ব কতখানি। দেখো, মোহাম্মদ বিন তুগলক 1325 থেকে 51 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন এবং মোহাম্মদ বিন তুগলকের আকস্মিক মৃত্যুর পর তার ভ্রাতুষ্পুত্র এই ফিরোজ শাহ তুগলক বৃদ্ধ বয়সে দিল্লির আমির ওমরাহ উলেমাদের সমর্থনে সিংহাসনে বসেন 1351 সালে এবং 1388 অর্থাৎ প্রায় 37 বছর তিনি রাজত্ব করেন। এবং তার মৃত্যুর পর 1388 সালে ফিরোজ শাহ তুগলকের মৃত্যুর পর মাত্র 10 বছরের মাথায় 1398 সালে তৈমুর লং, সমরখন্দের অধিপতি তৈমুর লং, তিনি ভারত আক্রমণ করেন এবং দিল্লির এই তুগলক বংশের পতনকে সুনিশ্চিত করেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে এক্ষেত্রে তার দায়িত্ব কতটা। তা ফিরোজ শাহ তুগলকের অনেকটাই দায়িত্ব ছিল, কারণ তিনি 37 বছর রাজত্ব করেছেন এবং তার এই রাজত্বকালে এমন কিছু ঘটনা ঘটেছে বা তিনি এমন কিছু কাজ করেছেন যার জন্য সুলতানি সাম্রাজ্যের পতন ত্বরান্বিত হয়েছিল। ডক্টর রমেশ চন্দ্র মজুমদার বলেছেন যে ফিরোজ শাহ তুগলকের যে সমস্ত জনহিতকর কার্যাবলী রয়েছে যার জন্য তিনি জনপ্রিয়তা লাভ করেছিলেন, সেই কার্যাবলীগুলি তার পতন বা তার রাজবংশের পতনকে ত্বরান্বিত করেছিল। আমরা এও জানি ফিরোজ শাহ তুগলক ক্ষমতায় বসে, সিংহাসনে বসে তিনি বাংলাদেশ অভিযান করেন, জাজনগর অভিযান করেন, উড়িষ্যার নগরকোট দুর্গ অভিযান করেন, ইকতা প্রথার পুনঃপ্রবর্তন করেন, দরিদ্র কন্যাদের বিবাহের জন্য তিনি দান উল খয়রাত বলে একটি বিভাগ প্রতিষ্ঠা করেন, দাতব্য চিকিৎসালয় স্থাপন করেন, একাধিক মাদ্রাসা, স্কুল, কলেজ তৈরি করেন, দিল্লিকে সুন্দর করে সাজিয়ে তোলেন, অনেক প্রাসাদ তৈরি করেন, অনেক বাগান তৈরি করেন, বাগিচা তৈরি করেন এবং একাধিক নগর তৈরি করেন। কৃষিকাজের উন্নতির জন্য তিনি জলসেচ ব্যবস্থা কে ঢেলে সাজান, একাধিক খাল খনন করেন, তার মধ্যে যেমন 150 মাইল লম্বা হিসার খাল, যমুনা থেকে শতদ্রু পর্যন্ত 100 মাইল খাল, এরকম একাধিক খাল তিনি তৈরি করেন। এছাড়া তিনি কর ব্যবস্থাকেও ঢেলে সাজান। আগে 24 রকমের অবৈধ করকে বাতিল করে তিনি 4 প্রকার কর চালু করেন: খারাজ, খামস, জাকাত, জিজিয়া। তাই এগুলো তার জনপ্রিয়তা অনেকটা বাড়িয়ে তুলেছিল, কিন্তু এর মধ্যেই এমন কিছু নীতি তিনি নিয়েছিলেন যেগুলো তার পতনকে ত্বরান্বিত করেছিল। যেমন প্রথমে আমরা দেখব যে অভিজাত উলেমাদের ক্ষমতা বৃদ্ধি। মোহাম্মদ বিন তুগলক মারা যাওয়ার পর তার পুত্র না থাকায় তার ভ্রাতুষ্পুত্র এই ফিরোজ শাহ তুগলক সিংহাসনে বসেন। কাদের সমর্থন নিয়ে সিংহাসনে বসছেন? অভিজাতদের সমর্থন নিয়ে সিংহাসনে বসছেন। ফলে ক্ষমতায় এসে তিনি অভিজাতদের যে সমস্ত ঋণগুলো ছিল সেগুলো মুকুব করে দেন। তাদেরকে খুশি করার জন্য তাদের সরকারি ঋণ মুকুব করে দেন অভিজাতদের। ফলে একটা আর্থিক ক্ষতি কিন্তু সাম্রাজ্যের হয়। এরপরে দেখো উলেমাদের ক্ষমতা বৃদ্ধি। উলেমা অর্থাৎ ধর্মগুরু, সেই ধর্মগুরুদের প্রভাব প্রতিপত্তি এই সময় বেড়ে যায় তার সময়, কারণ ধর্মীয় যে সমস্ত অনুশাসনগুলো রয়েছে কোরআনে, সেগুলোকে লক্ষ্য রেখে বা সেগুলোকে রাষ্ট্রীয় নীতির সাথে মিশিয়ে ফিরোজ শাহ তুগলক সাম্রাজ্যকে পরিচালনা করেছিলেন। অর্থাৎ তিনি ধর্মকে রাষ্ট্রনীতিতে প্রয়োগ করেছিলেন। দেশ শাসন করার ক্ষেত্রে কোরআনের নীতি মেনে, তার আদর্শ মেনে, তার নিয়ম কানুন মেনে তিনি দেশকে পরিচালনা করেছিলেন এবং এক্ষেত্রে উলেমাদের কথা শুনেই কিন্তু তিনি দেশ শাসন করেছিলেন। এই জন্য তার সময়ে দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রকৃতি ছিল ধর্মাশ্রয়ী প্রকৃতির, অর্থাৎ এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের চরিত্র ছিল না। তার সময় সম্পূর্ণ ধর্মকেন্দ্রিক একটা রাষ্ট্র কিন্তু গড়ে উঠেছিল এবং এক্ষেত্রে উলেমাদের ক্ষমতা প্রভূত পরিমাণে বৃদ্ধি পায় ধর্মের ক্ষেত্রে এবং তারা রাজনৈতিক ক্ষেত্রেও হস্তক্ষেপ করতে শুরু করে, যা সাম্রাজ্যের পক্ষে মোটেই ভালো হয়নি। এরপরে দেখো কৃতদাসের সংখ্যা বৃদ্ধি। তা ফিরোজ শাহ তুগলক প্রায় 80,000 কৃতদাস পুষেছিলেন এবং তাদের জন্য বেতন দেওয়া, তাদের ভরণ পোষণের পিছনে অনেক টাকা কিন্তু তাকে খরচ করতে হয়েছিল। এছাড়া এই 80,000 কৃতদাস তারা রাজনৈতিক ক্ষেত্রে, প্রশাসনিক ক্ষেত্রে, দেশ শাসন করার ক্ষেত্রে নানাভাবে কিন্তু হস্তক্ষেপ করে একটা প্রশাসনিক বিশৃঙ্খলা তৈরি করেছিল এই সমস্ত কৃতদাসেরা।
এরপরে দেখো জায়গির প্রথার পুনঃপ্রবর্তন। জায়গির প্রথা সুলতানি যুগের আগেও ছিল, মাঝে আলাউদ্দিন খলজি মোহাম্মদ বিন তুগলকের সময় সেটা কিন্তু অনেকটা নিয়ন্ত্রিত আকারে ছিল, কিন্তু ফিরোজ শাহ তুগলকের সময় এসে সেটাকে নতুন করে এক নতুন মুডে বা নতুন একটা ব্যবস্থার ভিতর দিয়ে এটাকে আবার পুনরায় প্রবর্তন করেছিলেন এবং জায়গির প্রথাকে তিনি বংশানুক্রমিক করে দিয়েছিলেন। অর্থাৎ কোন জায়গিরদার মারা গেলে তার পুত্র যদি অযোগ্য হয়ে থাকে তিনি কিন্তু জায়গিরদার হবেন। ফলে জায়গিরদারি ব্যবস্থায় অনেক অযোগ্য জায়গিরদারের প্রবেশ ঘটে এবং জায়গিরদারি ব্যবস্থাটাই কিন্তু ভেঙে পড়ে, বিশৃঙ্খলায় পরিপূর্ণ হয়ে যায় তার এই বংশানুক্রমিক করে দেওয়াতে। এছাড়া রয়েছে দেখো সেনাবাহিনীর দুর্বলতা। সেনাবাহিনীতে যে দাগ এবং হুলিয়া প্রথা ছিল, যে নিয়মিত কুচকা আওয়াজের ব্যবস্থা আলাউদ্দিন খলজি করেছিলেন, সেগুলো তিনি বন্ধ করে দেন। ফলে সেনাবাহিনীতে অযোগ্য লোকে ভরে যায়, সেনাবাহিনীর খাত্র শক্তি দুর্বল হয়ে যায়, সেনাবাহিনীর মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয় এবং সেনাবাহিনী দুর্বল হয়ে যায়, যার ফলে তার মৃত্যুর 10 বছরের মাথায় তৈমুরলং যখন ভারত আক্রমণ করছে তখন কিন্তু এই তুগলক বংশের সুলতানরা সেটাকে প্রতিরোধ করতে পারেননি। তাই ফিরোজ শাহ তুগলকের দিল্লির সুলতানি সাম্রাজ্যের পতনে অনেকটাই দায়ী বলে মনে করেন বেশিরভাগ ঐতিহাসিক, এবং এই সমস্ত কারণগুলোর জন্যই সুলতানি সাম্রাজ্যের পতন অনেক বেশি তাড়াতাড়িতে হয়েছিল, অনেক বেশি ত্বরান্বিত হয়েছিল তার এই সমস্ত নীতিগুলোর জন্য। তাই এর যে 20 নম্বর অ্যান্সার সেটা নিয়ে আমি অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করছি। সুলতানি সাম্রাজ্যের পতনে ফিরোজ শাহের দায়িত্ব। দেখো, বোধ করি ভারত ইতিহাসে এক অন্যতম পরিহাস হলো এদেশে যখনই কাল সাম্রাজ্য তার চরম সীমায় পৌঁছেছে তখনই সেই সাম্রাজ্য ধ্বংসের পথে পা বাড়িয়েছে। শতাব্দীর বেশি সময় ভারতীয় উপমহাদেশের এক বিস্তীর্ণ অংশে প্রভুত্ব স্থাপন করে 16 শতাব্দীর প্রথম ভাগে দিল্লির সুলতানের অবসান হয়। প্রশ্ন উঠেছে সুলতানি সাম্রাজ্যের পতনের জন্য ফিরোজ শাহের দায়িত্ব কতটা। প্যারা করে মোহাম্মদ বিন তুগলকের আকস্মিক মৃত্যুর ফলে যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছিল সেই অস্থিরতার জন্য সিংহাসনে এসে বসেন তার ভ্রাতুষ্পুত্র ফিরোজ তুগলক। আর.পি. ত্রিপাঠীর ভাষায় বহু জনহিতকর কার্যাবলীর মাধ্যমে ফিরোজ জনপ্রিয়তা অর্জন করেছিলেন ঠিকই, কিন্তু সেগুলোই শেষ পর্যন্ত সুলতানের পতনের কারণ হয়ে দাঁড়িয়েছিল। ঐতিহাসিক জিয়াউদ্দিন বার্নি ফিরোজ শাহ তুগলকের ভূয়সী প্রশংসা করেছেন এবং তাকে একজন ন্যায়পরায়ণ, দয়ালু ও উদার শাসক বলে বর্ণনা করেছেন। হেনরি এলিয়ট, এলফিন স্টোনের মতো আধুনিক ঐতিহাসিকগণও ফিরোজ শাহের ভূয়সী প্রশংসা করেছেন এবং তাকে সুলতানি যুগের আকবর বলে অভিহিত করেছেন। স্যার উলসলি হেইগ বলেছেন, মহান আকবরের রাজত্বকালের পূর্বে ফিরোজ শাহ তুগলকের শাসন ভারতের মধ্যযুগের ইতিহাসকে এক নতুন মাত্রা দান করেছে। রাজ্য জয় দ্বারা গৌরব অর্জনের পরিবর্তে জনকল্যাণকামী কর্মসূচির দ্বারা প্রজা সাধারণের সুখ শান্তি প্রতিষ্ঠাকে ফিরোজ অধিক গুরুত্ব দান করেছিলেন। ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতে, এই লাইনটা তোমরা লিখতে পারো, হি ওয়াজ প্রবলি দ্য ফার্স্ট মুসলিম রুলার ইন ইন্ডিয়া। দেখো, এরপরে এই পুরো লাইনটা তোমরা দেখে লিখতে পারো বা এর পরের প্যারা থেকে লিখতে পারো, এ সম্বন্ধে দ্বিমত নেই যে ফিরোজের উচ্চ হৃদয় বৃত্তি ছিল, বিশ্বাসেও ও কথায় তিনি ছিলেন অকপট ও আন্তরিক এবং প্রজা মঙ্গল নিয়ে বা সদা ব্যস্ত। ডক্টর রমেশচন্দ্র মজুমদার লিখেছেন, ফিরোজের রাজস্ব নীতি কৃষি উন্নতির সহায়ক হয়েছিল। তার মনুষ্য সুলভ সহানুভূতি এবং মমতা ছিল, যার ফলে তিনি জনগণের সাথে আত্মীয়তার বন্ধন গড়ে তুলেছিলেন। তিনি প্রজা কল্যাণকে রাষ্ট্রনীতির উদ্দেশ্যেও মনে করতেন। তিনি প্রজাদের উপর শুল্ক ও সেচ ব্যবস্থার মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ান। ফুতুহ জাহানদারিতে বা ফিরোজশাহীতে ফিরোজের ধর্মনিষ্ঠা ও বিদ্যানুরাগের চিত্র ফুটে ওঠে। এবার দেখো, এখানে তার কিছুটা কৃতিত্বের ব্যাপারটা তুলে ধরা হয়েছে এর পরে প্যারা থেকে, কিন্তু তার পতনে, সাম্রাজ্যের পতনে তার ভূমিকা কি সেটা নিয়ে এবার শুরু হলো। যে সংস্কারগুলো তার জনপ্রিয়তা বাড়িয়েছিল সেগুলো তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছিল। স্টানলি লেনপুলের মতে, ফিরোজের আমলে সাধারণ মানুষের দুঃখ কষ্ট লাঘব হলেও রাজশক্তি দৃঢ় হয়নি। ডক্টর ঈশ্বরী প্রসাদের মতে, ফিরোজ শাহের শাসন নীতির ফলে বিশেষ করে যুদ্ধ বিগ্রহে তার অনীহা সুলতান শাহীর দৃঢ়তা ও স্থায়িত্ব নষ্ট করে দিয়েছিল এবং বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে সক্রিয় হতে ইন্ধন জুগিয়েছিল। ডক্টর আর.এস. ত্রিপাঠী লিখেছেন, দ্য ভেরি কোয়ালিটিস দ্য হ্যাড কন্ট্রিবিউটেড টু দ্য পপুলারিটি
Firoz was also largely responsible for the weakness of the Sultanate of Delhi. তারপরে বলা হয়েছে দেখো, সর্বোপরি এককভাবে সুলতানের পতনের জন্য ফিরোজকে দায়ী করা যথার্থ নয়, নানা কারণে সুলতানের পতন ঘটেছিল। প্যারা করে, সিংহাসনে আরোহণ করেই ফিরোজ তার পূর্বসূরীদের প্রদর্শিত উদারনীতি বর্জন করেন। তিনি শরীয়ত ও তরিকতের শাসন পুনঃপ্রতিষ্ঠিত করে প্রতিক্রিয়াশীল শক্তিগুলির কাছে আত্মসমর্পণ করেন। ফলে প্রতিক্রিয়াশীল শক্তিগুলি জোরদার হয়ে ওঠে। আলাউদ্দিন খলজির আমল থেকে ধর্মনিরপেক্ষতার যে আদর্শ মূর্ত হয়ে উঠেছিল, ফিরোজের আমলে তা বিলুপ্ত হয়ে যায় এবং ধর্মাশ্রয়ী রাষ্ট্রের আদর্শ রূপে পুনরায় স্বীকৃতি লাভ করে। সতীশচন্দ্র তার ম্যাডিয়েভাল ইন্ডিয়া গ্রন্থে বলেন, আলাউদ্দিন বা মোহাম্মদ বিন তুগলক উলেমাদের প্রভাব খর্ব করতে গিয়ে স্ববিরোধিতার সম্মুখীন হয়েছিলেন। ফিরোজ উলেমাদের সঙ্গে আপোষের পথ বেছে নিয়েছিলেন। ডক্টর মেহেদি হুসেন বলেন, ফিরোজ অনুদার ধর্মনীতি গ্রহণ করায় সাম্রাজ্যের ভিত্তি দুর্বল হয়ে পড়েছিল। ধর্মের আধিপত্য পুনঃস্থাপিত হলে সামন্ত প্রথা পুনরুজ্জীবিত হয়ে ওঠে। রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা দুর্নীতিপরায়ণ আমির ও কৃতদাসদের হস্তগত হয়। সেই সঙ্গে দুর্নীতিপরায়ণ লোভী উলেমারা রাষ্ট্রের ব্যাপারে পুনরায় আধিপত্য বিস্তারের সুযোগ পায় এবং ফিরোজ উলেমাদের ক্রীড়া নখে পরিণত হয়। পবিত্র কোরআনের নির্দেশ অনুযায়ী রাষ্ট্রের শাসন পরিচালনা করতে গিয়ে তিনি উলেমাদের উপর একান্তভাবে নির্ভরশীল হয়ে পড়েন। মেহেদি হুসেন তার তুগলক ডাইনেস্টি গ্রন্থে বলেন, যেসব শক্তির উপর সাম্রাজ্যের অস্তিত্ব নির্ভরশীল ছিল, যথা মুসলমানদের উচ্চমানের সামরিক শক্তি, ফিরোজ সেগুলোকে ক্ষুণ্ণ করে সুলতানের পতন ডেকে এনেছিল। প্যারা করে দেখো, আমির ও মালিকদের ঔদ্ধত্যপূর্ণ মানসিকতা এবং উলেমাদের কুপরামর্শ ইত্যাদি কারণে সাম্রাজ্যের সংহতি বিপন্ন হয় এবং ভাঙন শুরু হয়। দ্য দিল্লি সুলতানিয়েট গ্রন্থে ডক্টর শ্রীবাস্তব মনে করেন, ফিরোজের ধর্মীয় নীতি উলেমাদের খুশি করলেও শেষ পর্যন্ত এই নীতি সুলতানির চরম অনিষ্ট করেছিল। ফিরোজের কৃতদাস সৈনিকদের ধনসম্পদের প্রাচুর্য ও তাদের দুর্ব্যবহার রাষ্ট্রের ও শাসন যন্ত্রকে বিকল করে তুলেছিল। সেনাপতি ও সৈনিকদের যথেষ্ট অত্যাচার এবং তার মূলে ছিল ফিরোজের উদাসীনতা। হিস্ট্রি অফ ম্যাডিয়েভাল ইন্ডিয়া গ্রন্থে ঈশ্বরী প্রসাদ বলেন, ফিরোজ তুগলকের নীতির ফলে সর্বত্র প্রতিক্রিয়াশীল শক্তিগুলি প্রধান হয়ে উঠেছিল এবং উচ্চাভিলাষী আমিরগণ সরকারকে উপেক্ষা করে বিদ্রোহী হয়ে উঠেছিল। উলসি হেগ তার ক্যামব্রিজ হিস্ট্রি অফ ইন্ডিয়া ভলিউম 3 গ্রন্থে বলেন, ফিরোজ তুগলকের বিকেন্দ্রীকরণ নীতি সাম্রাজ্যের পতন ত্বরান্বিত করেছিল। প্যারা করে, ফিরোজ যখন সিংহাসনে এলেন তখন দিল্লির সুলতানের ভগ্নাংশ চলছিল। দক্ষিণ ভারত সহ বিস্তীর্ণ অঞ্চল তখন দিল্লির সুলতানের হাতছাড়া। অভিজাতদের অসন্তোষ ও উচ্চাকাঙ্ক্ষা ও নীতি জনিত বিদ্রোহ, উলেমাদের সংঘবদ্ধ বিরোধিতা ইত্যাদি কারণে দেশের অভ্যন্তরীণ অবস্থা যখন সংকটাপন্ন, কিন্তু ফিরোজ তখন আপোষের পথ ধরে চলেছিলেন। ডক্টর ঈশ্বরী প্রসাদ লিখেছেন, অবাধ্য বা উচ্চাকাঙ্ক্ষী অভিজাতদের দমন করতে বা সাম্রাজ্যের সীমা সম্প্রসারিত করতে কোনো উদ্যোগ ফিরোজ নেননি। অভিজাতদের সন্তুষ্ট করার জন্য তিনি সরকারি ঋণ মুকুব করেন। রাষ্ট্রদ্রোহিতার কারণে মোহাম্মদ বিন তুগলক যেসব ব্যক্তিদের শাস্তি দিয়েছিলেন, ফিরোজ তাদের ক্ষতিপূরণ দিয়ে সন্তুষ্ট করার চেষ্টা করেন। অভিজাতদের গতিবিধি লক্ষ্য করার জন্য যে গুপ্তচর বাহিনী ছিল, ফিরোজ তা ভেঙে দেন। প্যারা করে, ফিরোজের রাজত্বকাল হলো আত্মসমর্পণের ইতিহাস। ফিরোজ সমগ্র সাম্রাজ্যকে ইক্তা বা পরগনার আকারে অভিজাতদের মধ্যে ভাগ করে দেন। ডক্টর আর.পি. ত্রিপাঠী তার সাম অ্যাসপেক্ট অফ মুসলিম অ্যাডমিনিস্ট্রেশনস গ্রন্থে বলেন, তার আমলে খলিফার খালিসা জমি বলে কিছু ছিল না। ফলে সুলতানের সুনিশ্চিত রাজস্ব আদায়ের পথটি বন্ধ হয়েছিল। ইক্তা বংশানুক্রমিক হওয়ায় স্বাধীন হয়ে গিয়েছিল। যোগ্যতার পরিবর্তে বংশ কৌলিন্য প্রশাসনিক গুরুত্ব পাওয়ায় ক্রমশ প্রশাসন ব্যবস্থা ধ্বংসের মুখে পড়েছিল। ইক্তার উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণকে ছেড়ে দিয়ে তিনি সাম্রাজ্যের সর্বনাশ করেন। প্যারা করে দেখো, ফিরোজ প্রায় 1,80,000 কৃতদাস সংগ্রহ করেছিলেন, যার ফলে কেন্দ্রীয় কোষাগারে আর্থিক সংকটের সৃষ্টি করে। উপরন্তু বিদেশি কৃতদাসদের মধ্যে বিরোধ এবং ফিরোজের মৃত্যুর পর কৃতদাসরা যে চক্রান্ত ও বিশৃঙ্খলার সৃষ্টি করেছিল, তা তুগলক বংশের পতনকে ত্বরান্বিত করেছিল। প্যারা করে দেখো, তোমরা লিখবে এই জায়গা থেকে, সামরিক সংগঠনে ফিরোজ দুর্বলতার পরিচয় দিয়েছিলেন। সৈন্যদের নগদ বেতনের পরিবর্তে ইক্তা দানের ব্যবস্থা করেন।
সৈন্য ও অশ্বের ক্ষমতা পরিদর্শনের ব্যবস্থা তুলে দিয়ে সামরিক বাহিনীর কর্মদক্ষতাকে তিনি বিনষ্ট করে ফেলেছিলেন। প্রশাসনে যে কঠোরতা থাকা দরকার তা ফিরোজের ছিল না। অভিজাত উচ্চপদস্থ কর্মচারীদের দুর্নীতির কথা জেনেও তিনি তার প্রতিকার করেননি। প্যারা করে ফিরোজ দিল্লির সুলতানিকে মুসলিম রাষ্ট্র হিসেবে ভেবে জনহিতকর কার্যাবলীগুলি মূলত মুসলমানদের সাহায্যার্থে করেছিলেন। সিরাজুল ইসলাম বলেন, যোগ্যতা থাকা সত্ত্বেও হিন্দুদের কোনো সরকারি পদে নিয়োগ করা হতো না। ফিরোজের এই ভ্রান্ত মুসলিম প্রীতি তার পতনকে ত্বরান্বিত করেছিল। আর.সি. মজুমদার ঠিকই বলেছেন, ফিরোজের আমলের শান্তি শৃঙ্খলা বজায় থাকলেও তার প্রশাসনিক ব্যবস্থাগুলি দুর্বল ছিল। প্যারা করে ফিরোজ জায়গির প্রথার প্রবর্তন করে সামরিক ও বেসামরিক শ্রেণীর কর্মচারীদের আর্থিক শক্তি বৃদ্ধির পথ প্রশস্ত করেন। এতে কেন্দ্রীয় সরকারের ক্ষতি হতো, কারণ ইকতাদাররা আদায়কৃত রাজস্বের সামান্য অংশ রাজকোষে জমা দিত না। প্যারা করে এটি শেষ প্যারা। দিল্লির সুলতানির পতনের জন্য ফিরোজ এককভাবে দায়ী নয়, মূলত তদানীন্তন বাস্তব সমস্যা পতনের জন্য দায়ী, যেমন সম্রাটের সাথে উলেমা অভিজাতদের সম্পর্ক, সামন্ত প্রভুদের ক্ষমতা লিপ্সা, হিন্দু মুসলিম সম্পর্ক, আঞ্চলিক ও ভৌগোলিক কারণ। তিনি মধ্যযুগীয় প্রশাসনিক সামাজিক ব্যবস্থার নেতিবাচক দিকগুলি সংকলন করেননি বলে সাম্রাজ্যের স্থায়িত্ব বিধান করতে পারেননি। তাছাড়া তিনি ছিলেন দুর্বল ও অলস প্রকৃতির। ডক্টর ইউ.এন. দে অ্যাসপেক্ট মেডিয়েভাল ইন্ডিয়া হিস্ট্রি গ্রন্থে বলেন, বিভিন্ন বাধ্যবাধকতা সত্ত্বেও ফিরোজ ছিলেন যুগেরই সন্তান। তার জনকল্যাণকামী আদর্শ মানুষের হৃদয় স্পর্শ করলেও সেটা সুলতানি সাম্রাজ্যের স্থায়িত্বকে বিনষ্ট করেছিল। ডক্টর আর.এস. ত্রিপাঠী যথার্থই বলেছেন, ইতিহাসের পরিহাস এই রূপ কোনো দুর্ভাগ্যজনক ঘটনার মধ্য দিয়ে একত্রিত হয়। যেসব গুণাবলী জনপ্রিয়তা অর্জনে সাহায্য করেছিল সেগুলো অধিক পরিমাণে দিল্লির সুলতানির দুর্বলতার কারণ ছিল। তো এই ছিল ফিরোজ শাহ তুগলকের দায়িত্ব দিল্লি সুলতানি সাম্রাজ্যের পতনে। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। এছাড়া দিল্লির সুলতানি সাম্রাজ্যের পতনের কারণ আলাদা করে প্রশ্ন আসতে পারে, তোমরা পারলে সেটিও দেখে নিও। এছাড়া সুলতানি সাম্রাজ্যের পতনে ফিরোজ শাহ তুগলকের দায়িত্ব, এই প্রশ্নটি করবে। এর পাশাপাশি তোমরা ফিরোজ শাহ তুগলকের জনহিতকর কার্যাবলীটিও করার চেষ্টা করবে, যেটি সাজেশনে রয়েছে। তোমাদের লাস্ট মিনিট সাজেশনগুলো আমি আপলোড করে দিয়েছি, সেগুলো দেখে নেবে। প্রতিটা প্রশ্ন উত্তর চ্যানেল থেকে পেয়ে যাবে। ইউটিউবে গিয়ে সার্চ করলে বাংলায় লিখে কোশ্চেনগুলো আমার ভিডিও পেয়ে যাবে। যদি না পাও, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8327540655 নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি অ্যান্সারগুলো তোমাদের লিঙ্ক পাঠিয়ে দেবো। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। ততক্ষণ চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।